বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। তীব্র আন্দোলনে মোদী সরকারের নতি স্বীকার, পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জনদাবির সামনে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, মন্তব্য সিজেপি প্রধানের। বিশ্বজুড়ে আলোচনায় ভারতের আন্দোলন, জেনজিদের অভিনব উদ্ভট কর্মকাণ্ডের রিলস মিম নিয়ে চলছে তোলপাড়। আন্তর্জাতিক আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণ, রাজনৈতিক চাপের অভিযোগ আইনজীবীদের। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। তার দাবি, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শনিবারও যন্তর মন্তরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আরো কয়েকটি রাজ্য প্রতিবাদ কর্মসূচি ছিল। বিহারে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যন্তর মন্তরে আন্দোলনরতদের এই উল্লাসই তা আবারও প্রমাণ করল। বিজয়ের হাসি আন্দোলনে নেতৃত্ব দেওয়া অভিজিৎ দীপকে সহ অন্যদের মুখে। দুদফা আলোচনা আর মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনর আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে তৃতীয় দফার আলোচনা শুরুর আগেই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের চোখ রাঙানিকে ভয় না পাওয়ার ফল মিলেছে দাবি আন্দোলনকারীদের। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। তো আচ্ছা, চোখে ইস্তিফা লে সকতে হ্যায় হাম। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে আকস্মিক এই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী, যেখানে দাবি করেন যন্তর মন্তর ও সারা দেশের পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধীরা নিতে না পারে সেটি নিশ্চিতেই সরে দাঁড়িয়েছেন। বলেন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং শিক্ষার্থীরা যাতে আইনি জটিলতায় না পড়ে সে কারণেই প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন পদত্যাগপত্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন নিট পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সব এফআইআর প্রত্যাহার এবং হামলা চালানো পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের ক্ষমা দাবি ককরোচ জনতা পার্টির। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা শনিবারও যন্তর মন্তর অব্যাহত রাখে অবস্থান কর্মসূচি। সরকারের সাথে আলোচনায় রাজি হলেও আগেই স্পষ্ট করে অবস্থান। জানায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যে কোনো আলোচনাই হবে অর্থহীন। শনিবার দিল্লি ছাড়াও আরো কয়েকটি রাজ্যে হয়েছে বিক্ষোভ। বিহারে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। ফেসবুক, ইনস্টাগ্রামের কল্যাণে এখন বিশ্বজুড়ে হটকেক দিল্লির যন্তর মন্তরে জেনজিদের বিক্ষোভ। পুলিশকে ফুল, চকলেট দেয়া, ব্যারিকেড কাঁধে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের উদ্ভট কর্মকাণ্ডের রিল ও মিম নজর কেড়েছে গোটা বিশ্বের। লাঠি হাতে তেড়ে আসছে পুলিশ। সামনে দৌড়াতে দৌড়াতেই উপরের দিকে ক্যামেরা তুলে পুলিশের ভিডিও করছে আন্দোলনকারী জেনজি। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় মোবাইল গেম সাবওয়ে সার্ফারের থিম সং। সড়কে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। কমেডিয়ান, র্যাপার, আর্টিস্ট থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী আন্দোলনকে বাঁচিয়ে রাখতে তৈরি করছে মজাদার সব কন্টেন্ট। জেনজিদের নিত্য নতুন কৌশল কোণঠাসা করছে মোদী সরকারকে। বিহারে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া পানিতে ভয় না পেয়ে উল্টো উদ্দাম নৃত্যে উদযাপন জেনজিদের। কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের ব্যারিকেড। যন্তর মন্তরে দাঁড়িয়ে পুলিশের লাঠি পেটার জন্য প্রস্তুত হতে তারা বানাচ্ছে গেট রেডি উইথ মি ফিট চেক জাতীয় ভিডিও। আন্দোলন দমনে অংশ নেওয়া পুলিশ সদস্যদেরও নাকানি চুবানি খাওয়াতে ছাড়ছে না তরুণ তরুণীরা। পুলিশকে ফুল চকলেট দিয়ে বানানো ভিডিওর ভিউ রাতারাতি ছাড়াচ্ছে লাখ থেকে কোটিতে। এছাড়াও শিক্ষার্থীদের পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে জানালার পাশে সিট দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া, আন্দোলনে তেলাপোকা, স্পাইডারম্যান, ব্যাটম্যানের মতো সুপারহিরো সেজে এসেও বিশ্বজুড়ে ভাইরাল হচ্ছে ভারতের জেনজিরা। আন্দোলনের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই তেমন একটা খবর কিংবা প্রতিক্রিয়া প্রকাশ করেনি ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের ব্যাপক প্রভাবশালী ভাবমূর্তি ধরে রাখা নরেন্দ্র মোদীকে এবার তারই ফাঁদে বন্দী করছে ভারতের প্রতিবাদী জেনজিরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী মোদীর বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইরানে শুক্রবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে 4 জনের প্রাণ গেছে, 7 জন আহত হয়েছে। এরই জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এ নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছড়ে তেহরান। জর্ডান, বাহরাইনেও অভিযানের দাবি করেছে IRGC। আর হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলো। এ সময় ইরাকে ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। এদিকে হুতি বিদ্রোহী ও ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় দিন দিনই আন্তরিক ও নমনীয় হচ্ছে ইরান, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটনও আলোচনার জন্য প্রস্তুত বলে জানান। শনিবার হোয়াইট হাউসে ইরানের সাথে সংঘাতের বিভিন্ন বিকল্প নিয়ে তিনি আলোচনা করেন। শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা কর্মকর্তাদের সাথে কয়েক ঘন্টা ধরেই বৈঠক চলে। ট্রাম্প জানান, কূটনৈতিক প্রস্তাবে রাজি না হলে ইরানে অভিযান বৃদ্ধির বিষয়ে তিনি ভাবছেন। আর আলোচনার প্রস্তাবে তেহরান এখন আগের চেয়ে বেশি ইতিবাচক বলেও ট্রাম্প দাবি করেন। তবে কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বলেন, কূটনৈতিক বা সামরিক যে কোনোটিই হতে পারে মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবেলায় ওয়াশিংটনের কৌশল। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে সৌদি আরব। পাল্টা আক্রমণের আশঙ্কা সৌদি আরব জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বন্দরনগরী হুদেইদা টার্গেট করে হামলা হয়, যার মূল লক্ষ্যবস্তু ছিল শহরটির টেলিযোগাযোগ কেন্দ্র। এর পাশাপাশি হামলা চালানো হয়েছে উপকূলীয় কামারান দ্বীপেও। এক নারী আহত হয়েছে। আর তথ্যটি নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এর পরপরই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। আর এরই জেরে সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়। চলতি মাসের মাঝামাঝি সময় সৌদি জোট ইয়েমেনের সানায় হামলা চালালে নতুন করে উত্তেজনা শুরু হয়। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের গুলিতে 4 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আরও 4 জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে 2 ইসরায়েলি সেনাও নিহত হয়। শুক্রবার নাবলুসে স্থানীয় নিরাপত্তা কর্মীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে দখলদারদের লক্ষ্য করে গুলি চালায় এক ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা এগিয়ে গেলে প্রাণ যায় 2 জনের। এই ঘটনার পর অবরুদ্ধ করে রাখা হয় অঞ্চলটি এবং বাড়ানো হয় নিরাপত্তা। অন্যদিকে তাল শহরে ফিলিস্তিনিদের উপর চড়া হয় দখলদাররা। পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয় ইসরায়েলি সেনারা। হতাহতের শিকার হয় ফিলিস্তিনিরা। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে 34 লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় 7 লাখ ইসরায়েলি দখলদার বাস করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন করিম খান। আন্তর্জাতিক আদালতের সেই প্রধান কৌশলীকে এবার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। শুক্রবার এক ভোটাভুটিতে যৌন অসৎ আচরণের অভিযোগে তাকে অপসারণের পক্ষে 82 সদস্য দেশ রায় দেয়। যদিও করিম খানের আইনজীবী দলের দাবি, তদন্তে যৌন হয়রানির কোনো প্রমাণ মেলেনি। এরপরও অপসারণের সিদ্ধান্ত রাজনৈতিক চাপের ফল বলেই দাবি তাদের। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 13 বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেছিলেন করিম খান। তারই প্রেক্ষিতে 2 ব্যক্তির ওপর জারি করা হয়েছিল আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়ে আন্তর্জাতিক অপরাধ আদালত। নিষেধাজ্ঞাও আরোপ করা হয় করিম খান সহ আইসিসির বেশ কয়েকজন বিচারক ও কর্মকর্তার ওপর। Raise your right hand. তখনই হঠাৎ যৌন অসদাচরণ ও দায়িত্বে গুরুতর লঙ্ঘনের অভিযোগ ওঠে করিম খানের বিরুদ্ধে। তদন্তের পর শুক্রবার আইসিসির ভোটাভুটিতে অংশ নেয় 125 সদস্য দেশ, যার মধ্যে 82টি দেশ ভোট দেয় করিম খানকে অপসারণের পক্ষে। Prosecutor Karim Khan committed serious misconduct. 82টি সদস্য দেশের প্রতিনিধিদের মতে আইসিসির প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোম সনদের 46 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর দায়িত্ব অবহেলার দায়ে তাকে পদ থেকে অপসারণ করা হলো। Paragraph 2B of the Rome Statute. শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে করিম খান। তার আইনজীবী প্যানেলের দাবি, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সংস্থার তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত করিম খানকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও অভিযোগ করেছেন তারা। রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দিয়েছেন। করিম খানকে আইসিসি থেকে অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা অবৈধ বলে দাবি তাদের।
তবে আইসিসি জানিয়েছে করিম খানের অপসারণ হলেও আদালতে চলমান তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে স্বাভাবিকভাবেই। তার অপসারণে নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গত 2 দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দাবানল। ফ্রান্স ও স্পেনে এখনও অনিয়ন্ত্রিতভাবে আগুন ছড়াচ্ছে, একের পর এক অঞ্চল ভস্মীভূত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে লোকালয়ে। নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। আগুনের লেলিহান শিখায় পুড়ছে একের পর এক সবুজে ঘেরা বন ও পাহাড়ি অঞ্চল। যে স্থানগুলো একসময় মানুষের পদচারণায় মুখর ছিল, আজ দাবানলের ভয়াবহতায় ভস্মীভূত। পুড়ে ছাই মাটি ও গাছপালা, আকাশ ঢাকা পড়ে আছে ধূসর ধোঁয়ার কুণ্ডলিতে। ফ্রান্সের কেফেরেট উপদ্বীপে পুড়ে গেছে প্রায় 9,000 একর জমি। আগুন ছড়িয়েছে লোকালয়েও। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। চরম অনিশ্চয়তা নিয়েই ইতোমধ্যে নিজ আবাস ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 20,000 মানুষ। গাড়িতে অতি প্রয়োজনীয় সামান্য কিছু সরঞ্জাম নিয়ে পাড়ি জমাচ্ছে ভিন্ন এলাকায়। বাড়ি থেকে বের হওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম ফিরে এসে নিজের ঘরটা দেখতে পাবো কিনা। মোট কথা, আমাদের দৈনন্দিন জীবন ওলট পালট হয়ে গেছে। রাত 2টায় মাইকিং এ শুনি দ্রুত এলাকা ছাড়তে হবে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিমান থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। সীমান্তের ওপারে স্পেনেও শেষ হয়নি দাবানলের তাণ্ডব। মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি বনগুলো জ্বলছে একযোগে। সরিয়ে নেওয়া হয়েছে 19,000 মানুষকে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। জীবন বাজি রেখে আগুন নেভাতে লড়াই করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জনপ্রিয় অনলাইন শপের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত 3 জন আহত হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে মোট 5টি বেসামরিক প্রতিষ্ঠানের গুদামে হামলা চালালো ইউক্রেন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের কাছে অবস্থিত ঐতিহাসিক লেনিনগ্রাদ অঞ্চলে ওয়াইল্ড বেরিজে কোম্পানির গুদামে হামলা চালায় কিয়েভ। আর স্থানীয় গভর্নর আলেকজান্ডার এই তথ্য নিশ্চিত করে। হামলার পরেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অঞ্চলে 2টি লজিস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ওয়াইল্ড বেরিজ কর্তৃপক্ষ। পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই হামলায় নিহতদের মধ্যে 12 জনই সামরিক বাহিনীর সদস্য। এছাড়াও রয়েছে 2 পুলিশ, 1 বন কর্মকর্তা। দেশটির আইএসপিআর জানায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ চেকপোস্টে হামলা চালায় হামলাকারীরা। এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিবি। দাবি এতে অংশ নিয়েছে 4 আত্মঘাতী হামলাকারী। পাকিস্তানের সামরিক বাহিনীর পাল্টা অভিযানে 12 বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে মহাকাশে এআই ভিত্তিক 2টি স্যাটেলাইট স্থাপন করেছে চীন। শুক্রবার লিজিয়ান 1 এবং Y-15 রকেট মহাকাশে পাঠায় দেশটি, যার মাধ্যমে 5টি অত্যাধুনিক স্যাটেলাইট স্থাপন করা হয়। এসব কৃত্রিম উপগ্রহের মধ্যে 2টিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মহাকাশে কারো সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারবে একটি স্যাটেলাইট, আর অন্যটি আকস্মিক ভারী বৃষ্টি বা ঝড়ের মতো আবহাওয়ার পূর্বাভাস অনেক দ্রুত নির্ভুলভাবে দেবার সক্ষমতা রাখে। চীন তাদের 3 বডি কম্পিউটিং কনস্টেলেশন প্রকল্পের আওতায় 2027 সালের মধ্যে এআই ভিত্তিক 100টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। ওয়াশিংটন ডিসিতে কঠোর নিরাপত্তার মধ্যে হোয়াইট হাউস করেসপন্ডেন্টসদের ডিনার অনুষ্ঠানে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলে গোলাগুলির ঘটনায় এই একই আয়োজন বাতিল হয়েছিল। 3 মাস পর রাজধানীর একটি হোটেলে আবারও আয়োজিত হলো অনুষ্ঠানটি। আর সেখানে রসিকতার আড়ালে সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরেই তার অপছন্দের একাধিক গণমাধ্যমের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হোয়াইট হাউসে ঢুকতে না দেয়া, রিপোর্টিংয়ে বাধা, এমনকি সাংবাদিকদের নামে মামলাও করেছেন। এবং এরই মাঝে আয়োজন করা হলো সংবাদপত্রের স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানটি। 2028 সালে আসন্ন নির্বাচনে 4র্থবারের মতো লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে নৈশ ভোজে রসিকতা করে এমন বক্তব্য দেন তিনি। আর এ সময় তার মাথায় ছিল ট্রাম্প 2028 নির্বাচনের ক্যাপ।
আমরা সবাই ভালো কাজ করেছি, আর আমি সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে এবং তাদের খবরের রেটিং বাঁচাতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি চতুর্থ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছি, আর আমি এটাই করব। সত্যি বলতে আমি তো 3 বারই জিতেছি, আর পরের বারও জিততেই লড়বো। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের প্রকোপ থেকে বাঁচতে অভিনব এক কৌশল গ্রহণ করেছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে পাহাড়ি বনাঞ্চলে চড়ানো হচ্ছে ছাগল, ভেড়া, গরুর পাল। স্থানীয়রা বলছেন এসব প্রাণী শুকনো লতাপাতা, দাহ্য গুল্ম খেয়ে বনভূমি পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, যা দাবানল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাহাড়ি বনভূমিতে গরু, ভেড়া চড়ে বেড়ানোর এই দৃশ্য স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের। স্থানীয় বাসিন্দারা তাদের গবাদি পশু এনে এসব স্থানে ছেড়ে দিয়েছেন, যেন এসব প্রাণী ঝোপঝাড় আর লতাগুল্ম খেয়ে বনভূমি পরিচ্ছন্ন রাখে। স্পেনের এই এলাকাটি দীর্ঘদিন ধরেই দাবানল প্রবণ। আধুনিক মেশিন ভাড়া করে বন জঙ্গল পরিষ্কার করার খরচ স্থানীয় সম্প্রদায়ের সাধ্যের বাইরে। তাই প্রাকৃতিকভাবে গোচারণের মাধ্যমে ঝোপঝাড় পরিষ্কার করে দাবানলের ঝুঁকি কমানোর আপ্রাণ চেষ্টা করছেন এই এলাকার বাসিন্দারা। কয়েক দশক ধরে পাইন সহ বড় বড় গাছের বাগান কমে গেছে স্পেনের গ্যালিসিয়া এলাকায়। গ্রামাঞ্চলের জনসংখ্যাও কমেছে আশঙ্কাজনক হারে। ফলে বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে যায়, যা কিনা বাড়িয়ে দিয়েছে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা। 2017 সালে অঞ্চলটির বিভিন্ন এলাকায় দেখা দেয় দাবানল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর অন্যতম কারণ ছিল গ্রাম ও বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়ে ওঠা আগাছা, ঝোপঝাড় এবং তৃণভূমি। তীব্র গরমে এসব উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে দাবানল। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার গবাদি পশু চড়ানোর মতো প্রাচীন পদ্ধতিকে ব্যবহার করছেন স্থানীয়রা। গ্যালিসিয়া অঞ্চলে প্রায় 8000 কাচেনা জাতের গরু আছে। ঘাস কিংবা খড়ের চেয়ে এই জাতের গরুর কাছে ঝোপঝাড় এবং লতাগুল্ম বেশি পছন্দের। এসব খেয়ে বিস্তীর্ণ এলাকা পরিচ্ছন্ন রাখতে সহায়তা করছে এই জাতের গরু। তাই স্পেন জুড়ে ছড়িয়ে পড়া দাবানল প্রতিরোধে কাচেনা জাতের গরু চড়াচ্ছেন স্থানীয়রা। গরুগুলো গাছপালা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে। প্রাণীগুলোর গলায় জিপিএস কলার পরানো থাকে, ফলে বেড়ার প্রয়োজন হয় না এবং তারা অবাধে বিচরণ করতে পারে। ভূখণ্ডের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে এই গবাদি পশুরা। স্পেনের এই অঞ্চলটি দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। গত বছর এখানে প্রায় 3 লাখ একর জমি পুড়ে গেছে, যা মাদ্রিদ শহরের আয়তনের দ্বিগুণ। লোহিত সাগর ঘিরে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা, আর এই উত্তেজনার কেন্দ্রে আবার উঠে এসেছে ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম। 4টি পৃথক সূত্রের বরাতে জানা গেছে, চলতি মাসের 13 জুলাই ইরান থেকে ইয়েমেনের হুথিদের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ? 13 জুলাই তেহরান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়াল দেয় মাহান ইয়ারের একটি বিমান। বিমানে ছিল IRGC উচ্চ পদস্থ 10 থেকে 21 জন কর্মকর্তা এবং সামরিক সরঞ্জাম। বিমানটির মূল গন্তব্য ছিল হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা। কিন্তু সে সময় সানা বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। ফলে ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে বাধ্য হয় লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী হুদাইদাহে অবতরণ করতে। হুথি সামরিক বাহিনীর দাবি, তারা আক্রমণকারী সৌদি যুদ্ধ বিমানকে ইয়েমেনের আকাশ সীমা ছাড়তে বাধ্য করেছিল। তবে ঘটনার পেছনের মূল কারণ ছিল বিমানে থাকা ওই বিশেষ মালামাল ও IRGCর কর্মীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আঞ্চলিক গোয়েন্দা বিশেষজ্ঞদের তথ্য মতে এই বিমানে শুধু সামরিক উপদেষ্টাই ছিলেন না, ছিল স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির যন্ত্রাংশ, যে ধরনের অস্ত্র আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলায় ব্যবহার করা হয়েছিল। এছাড়া হুতিদের কার্যক্রমে আর্থিক সহায়তা হিসেবে ইরান বিমানের মাধ্যমে সোনা পাঠিয়েছে বলেও সূত্রে জানা গেছে। ইরান সমর্থিত গোষ্ঠীর উপর নজর রাখা নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মুজাহেম আল সালুমের মতে, হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর প্রশিক্ষণ দিতেই এই কমান্ডারদের পাঠানো হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি নিশ্চিত করেছেন, এই মোতায়েনের প্রধান লক্ষ্য লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা।
যথারীতি এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান ও হুথি উভয় পক্ষই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিমানে মূলত নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশে ফেরায় ইয়েমেনি প্রতিনিধি দল এবং বেসামরিক রোগীরা ছিলেন। একইভাবে বিমানে থাকা আব্দুল রহমান আল আহনমি নামে এক হুথি প্রচার কর্মকর্তা অভিযোগটি মিথ্যা ও মনগড়া বলে দাবি করেছেন। হুথিদের বক্তব্য, তারা অন্য কারো প্রক্সি হিসেবে কাজ করে না এবং নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করে। সামরিক কমান্ডারদের পৌঁছানোর মাত্র 3 দিন পরে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ইরানের উপর মার্কিন হামলার আশঙ্কার জবাবে লোহিত সাগরে বিশ্বব্যাপী তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তেহরান। এর পরপরই সানা বিমানবন্দরে সৌদি হামলার জেরে সৌদি আরবের উপর আনুষ্ঠানিক নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। এর মধ্য দিয়ে গত 4 বছর ধরে চলা সৌদি হুথি যুদ্ধবিরতি কার্যত অবসান ঘটল, যার প্রথম প্রতিক্রিয়া হিসেবে সম্প্রতি 2টি সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুথিরা। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। হুথিদের সামরিক সক্ষমতা বাড়িয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরো জোরদার করতে চাইছে তেহরান, যা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য এক বিরাট আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাব এবার আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইয়েমেনে। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হুদাইদাহ বন্দর নগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 24 জুলাই গভীর রাতে হুদাইদাহে হামলা চালায় রিয়াদ। হুথি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই হামলার জন্য সৌদি আরবকে বড় মূল্য দিতে হবে। তাদের ভাষায়, রিয়াদ এখন উত্তেজনার জবাবে আরো উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে। হুথি সমর্থিত আল মাসিরাহ টিভির দাবি, হামলার লক্ষ্য ছিল টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা, এমনকি কামারান দ্বীপেও হামলা হয়েছে। সেখানে এখন পর্যন্ত একজন নারী আহত হয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হুদাইদাহ বন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে। হুদাইদাহ বন্দর হুথি নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে ওই অঞ্চলে খাদ্য, বাণিজ্যিক পণ্য ও আন্তর্জাতিক মানবিক সহায়তার বড় অংশ পৌঁছে থাকে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কিয়ার মালিকি অবশ্য এই উত্তেজনার জন্য হুথিদেরই দায়ী করেছেন। তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ছিল কাপুরুষোচিত ও বেপরোয়া। তারা যদি এমন কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নিতে থাকবে। এর আগে 22 জুলাই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে চলাচলকারী কয়েকটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় হুথিরা। এতে অন্তত একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। হুথিদের দাবি, ওই জাহাজগুলো 2 দিন আগে ঘোষিত নৌ অবরোধ অমান্য করেছিল। গত 20 জুলাই লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে অবরোধ ঘোষণা করে হুথিরা। এর 1 সপ্তাহ আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর তারা এই সিদ্ধান্ত নেয়। আর এই ঘটনার জন্য তারা সৌদি আরবকেই দায়ী করে। অন্যদিকে রিয়াদ সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান সানায় প্রবেশের চেষ্টা করায় ওই হামলা চালানো হয়েছিল। সম্প্রতি ভারতে জেনজি বিক্ষোভের কারণে আবারও আলোচনায় এসেছে যন্তর মন্তর। দিল্লিতে বড় ধরনের আন্দোলন বা বিক্ষোভ হলেই এই জায়গার নাম সামনে আসে। কিন্তু যন্তর মন্তর আসলে কি? কেন এর নাম যন্তর মন্তর? আর এর সঙ্গে বিজ্ঞান ও ইতিহাসের সম্পর্কই বা কি? চলুন জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে পরিচিত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি হলো যন্তর মন্তর। অনেকে এটিকে শুধু একটি পর্যটন কেন্দ্র হিসেবে চেনেন, কিন্তু বাস্তবে এটি 18 শতকের ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এক অসাধারণ নিদর্শন। বিজ্ঞান, স্থাপত্য ও ইতিহাস তিনটিরই অনন্য সমন্বয় দেখা যায় এখানে। যন্তর মন্তর নামটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। যন্তর শব্দটি এসেছে যন্ত্র থেকে, যার অর্থ যন্ত্র বা মেশিন। আর মন্ত্র শব্দটি এসেছে মন্ত্রণা শব্দ থেকে, যার অর্থ পরামর্শ বা গণনা করা। এই দুটি শব্দ মিলে যন্তর মন্তরের অর্থ দাঁড়ায় গণনার জন্য ব্যবহৃত যন্ত্র।
নামটির সঙ্গে স্থাপনাটির কাজেরও সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ এটি তৈরি করা হয়েছিল আকাশে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ, সময় নির্ধারণ, গ্রহের অবস্থান হিসাব করা এবং জ্যোতিষ ও নৌ পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। 18 শতকের প্রথম দিকে জয়পুরের শাসক মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় উত্তর ভারতের বিভিন্ন শহরে 5টি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির নির্মাণের উদ্যোগ নেন। 1724 থেকে 1730 সালের মধ্যে নির্মিত এই 5টি মানমন্দিরই আজ যন্তর মন্তর নামে পরিচিত। প্রতিটি মানমন্দিরে ছিল একাধিক বড় বড় যন্ত্র। প্রতিটি যন্ত্রের কাজ ছিল ভিন্ন ভিন্ন। কোনোটি সূর্যের অবস্থান মাপত, কোনোটি সময় নির্ণয় করত, আবার কোনোটি ব্যবহার করা হতো নক্ষত্র অন্যান্য আকর্ষীয় বস্তুর অবস্থান নির্ধারণে। বিশেষজ্ঞদের মতে এইসব স্থাপনার সবচেয়ে বড় আকর্ষণ শুধু বৈজ্ঞানিক ব্যবহার নয়, বরং এর বিশাল আকার ও জ্যামিতিক নকশাও। ভাস্কর্যের মতো দেখতে এসব নির্মাণ আজও স্থপতি, শিল্পী ও ইতিহাসবিদদের মুগ্ধ করে। মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় চাইতেন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান আরো নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে, কিন্তু সেই সময় ছোট ছোট জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তার মনে হয়েছিল এসব যন্ত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই তিনি একই ধরনের যন্ত্রকে অনেক বড়, স্থায়ী আর আরো নির্ভুলভাবে তৈরি করার উদ্যোগ নেন। সেই ভাবনা থেকেই তৈরি হয় যন্তর মন্তরের বিশাল আকৃতির স্থাপনাগুলো। তবে এখন আর এসব যন্ত্র দিয়ে আগের মতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় না, কারণ সময়ের সঙ্গে যন্তর মন্তরের চারপাশ অনেক উঁচু ভবন তৈরি হয়েছে। এতে আকাশ দেখার প্রয়োজনীয় খোলা দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছে, ফলে যন্ত্রগুলোর কার্যকারিতা আগের মতো নেই। ভারতে মোট 5টি যন্তর মন্তর নির্মাণ করা হয়েছিল, বর্তমানে টিকে আছে 4টি। এগুলো হলো জয়পুর, দিল্লি, উজ্জয়িনী ও বারাণসীতে। প্রথম যন্তর মন্তরটি ছিল মথুরায়, তবে 1857 সালের আগেই দুর্গ শহরটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই। 5টি মানমন্দিরের মধ্যে প্রথমটি নির্মিত হয় 1724 সালে দিল্লিতে। এরপর জয়পুরে তৈরি করা হয় সবচেয়ে বড় ও সবচেয়ে জটিল যন্তর মন্তর। পরে তুলনামূলক ছোট আকারে বারাণসীতে, উজ্জয়িনী ও মথুরায় আরো 3টি মানমন্দির নির্মাণ করা হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সব যন্তর মন্তর দেখতে একরকম নয়। সবগুলোরই বৈজ্ঞানিক নীতিমালা একই হলেও আকার, নির্মাণ সামগ্রী ও স্থাপত্যে অনেক পার্থক্য রয়েছে। তাই দিল্লির যন্তর মন্তরের সঙ্গে জয়পুরটির মিল খুব কম। একইভাবে উজ্জয়িনী ও বারাণসীর মানমন্দিরও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বর্তমানে দিল্লি ও জয়পুরের যন্তর মন্তরই সবচেয়ে বেশি পরিচিত। এর অন্যতম কারণ দুটি স্থাপনায় ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন শহরে অবস্থিত। পাশাপাশি এখানেই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র সংরক্ষিত আছে। বিশেষ করে জয়পুরের যন্তর মন্তরে সবচেয়ে বেশি সংখ্যক যন্ত্র রয়েছে, তাই জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস জানতে আগ্রহীদের কাছে এটি বিশেষ আকর্ষণের জায়গা। যন্তর মন্তর শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি 18 শতকে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল, দক্ষতা এবং স্থাপত্য শৈলীর এক অসাধারণ উদাহরণ। এর নাম যেমন এর উদ্দেশ্যকে তুলে ধরে, তেমনি প্রতিটি স্থাপনা মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তি আসার অনেক আগেই ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণের জন্য উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতেন। আজও দিল্লি, জয়পুর, উজ্জয়িনী বা বারাণসীর যন্তর মন্তরে গেলে শুধু বিশাল স্থাপত্যই নয়, সেই সময় বিজ্ঞান চর্চা, ইতিহাস ও নির্মাণ শৈলীর এক অনন্য সাক্ষ্য দেখা যায়। তাই যন্তর মন্তর শুধু অতীতের একটি স্মৃতিচিহ্ন নয়, বিজ্ঞান ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।